ফোর্থ সেমের সমস্ত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য আজকে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। অনলাইন ক্লাস করব। সকলকে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, ভালো আছো নিশ্চয়ই। আজকে ফোর্থ সেমে নলেজ অ্যান্ড কারিকুলাম যে 1.48B এই যে টপিকটা রয়েছে, ব্ল্যাকবোর্ড দিকে তাকান সবাই। প্রিন্সিপলস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট, অর্থাৎ কারিকুলামের যে বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে তার নীতিগুলি কি কি ছিল তা আমরা আজকে আলোচনা করব। যদি সময় থাকে তারপরে আরেকটি বিষয় আছে এই সম্পর্কিত আলোচনা করব, কেমন? তাহলে প্রথমে আসি যে কারিকুলামটা কি। পাঠ্যক্রম বাংলাতে, কিন্তু কারিকুলামটা বাংলা অর্থ হচ্ছে পাঠ্যক্রম, আর সিলেবাসের বাংলা অর্থ হচ্ছে পাঠ্যসূচি। নিশ্চয়ই আগের ক্লাসে আমরা আলোচনা করে থাকব যে পাঠ্যক্রমটা হচ্ছে সামগ্রিক একটি বিষয়ের ধারণা, আর সিলেবাস বা পাঠ্যসূচি হচ্ছে তার একটি অংশ। এখানে পেইন, ফ্যাবেল, মুদালেন কমিশন, অন্যান্য যে সমস্ত সংস্থা বলুন বা মনোবিদ বলুন, তাদের ধারণাগুলো যে প্রকাশ করেছেন যে পাঠ্যক্রম বা কারিকুলাম বিষয়টা কি, আমি এক একটি আলোচনা করছি, আপনারা মন দিয়ে শুনবেন। পাঠ্যক্রমকে পেইন বলছে যে বিদ্যালয়ের পরিবেশের মধ্যে যা পড়াশোনা করা হয় তাই হলো কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম। আবার ফ্যাবেল বলছেন যে জ্ঞানার্জনের ক্ষুদ্র সংস্করণ। আর মুদালিয়ান কমিশন বলছেন, এই মুদালিয়ান কমিশনে যারা রয়েছেন তারা বলছেন যে ব্যক্তিসত্তা বিকাশ, সক্রিয়তা অর্জন, দক্ষতা অর্জনের ভিত্তিতে যে বিষয়গুলো পড়াশোনা করার পরে জ্ঞান অর্জন করা যায় এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় তাহাই হলো পাঠ্যক্রম। কিন্তু মূল কথা হলো যে পাঠ্যক্রমটা যে রচনা করা হবে, যা বিষয়বস্তু তার কী থাকবে, সেটা যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন তারা যে বিষয় নিয়ে বলুন না কেন আমাদের সামগ্রিক একটা আলোচনার মধ্যে আসতে হবে যে পাঠ্যক্রমের বিষয়বস্তু রচনা করার জন্য কি কি নীতি অবলম্বন করা দরকার, সেইগুলো আজকে আমাদের বিষয়বস্তু। প্রথম হচ্ছে কি, প্রথম নীতিটা হচ্ছে কি স্টেজেস অফ ডেভেলপমেন্ট। প্রথম হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ স্টেজেস মানে কি জীবনের যে স্তর রয়েছে। বিবেকানন্দ এখানে বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ লাইফ। তার শুধু কি শিক্ষার মাধ্যমে জীবনের বিকাশ হয়, তার সঙ্গে কি অন্যান্য কোনো সম্পর্ক থাকে না, অন্যান্য কোনো পরিবেশ পরিস্থিতি থাকে না? থাকে অবশ্যই। তাহলে জীবনের স্তর কি? জীবনের হচ্ছে 2 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত একটি শিশু তার গৃহ পরিবেশের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করে, যে বিষয় নিয়ে সে থাকে, সেখানে তার যে বিকাশ ঘটে, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, প্রাথমিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ ইত্যাদি যে বিকাশগুলো হয়, সেই বিকাশের সঙ্গে 11 বছর থেকে 15 বছর বয়সের একটি শিক্ষার্থী যে বিকাশ হয়, এই বিকাশগুলো কতটা তারতম্য রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয় এই পাঠ্যক্রমের মধ্যে। সেখানে কি দেখতে হয় না, শিক্ষার্থীর বয়স দেখতে হয়, দক্ষতা দেখতে হয়, চিন্তন ক্ষমতা দেখতে হয় এবং কি ধারণ ক্ষমতা দেখতে হয়। 2 বছর বয়সের শিশু 5 বছর বয়স পর্যন্ত সে যে বিষয়টা মনের মধ্যে রাখতে পারবে, সেখানে যে জ্ঞান অর্জন করবে, সে অভিজ্ঞতা অর্জন করবে, সেটা যেভাবে অ্যাপ্লাই করবে, 11 বছর বয়স থেকে 15 বছর বয়সের শিশু কিন্তু তার থেকে আরো অনেক বেশি ইলাবোরেটলি অর্থাৎ সার্বিক আলোচনাটা করতে সক্ষম হবে। কেন? তাদের বয়স বেশি, চিন্তন ক্ষমতা বেশি, ধারণ ক্ষমতা বেশি, মনন দক্ষতা বেশি, এই জন্য তারা বেশি ভালোভাবে গ্রহণ করতে পারবে। সেখানে কি হবে, সেই যে পাঠ্যক্রমটা আলোচনা হলো, সেই আলোচনার ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থীর যে ইন্টারাকশন অর্থাৎ সংযোগ, মনোসংযোগ, তার বেসিসটা কি হবে, খুব ভালো হবে।
একটি ক্লাসের মধ্যে 50 জন শিশু শিক্ষার্থী রয়েছে, আরেকটি ক্লাসের মধ্যে 50 জনের বেশিও আর তার থেকে বেশি বড় শিক্ষার্থী রয়েছে, সেখানে যে শিক্ষক গেছেন শিক্ষাদান করতে, সেই শিক্ষক তার উচিত কি না সেই পরিবেশ বেসিসে এবং শিক্ষার্থীর মানসিক অবস্থার ভিত্তিতে শিক্ষাদান করা। সেখানে যদি পাঠ্যক্রমে বলা হয়ে থাকে যে না পরিবেশকে দেখা হবে না, চিন্তাভাবনা দেখা হবে না, মোটামুটি গতানুগতিক প্রচলিত রবীন্দ্রনাথের ভাষায় বলা হয় যে দশটা আন্দামানে এসেছি অতএব আমরা যা বাসি পারি পড়ে চলে যাব, কিন্তু তা পাঠ্যক্রমটা এমনভাবে হওয়া উচিত যে শিক্ষার্থীর দক্ষতা ধারণ ক্ষমতার উপরে পরিবেশের উপরে ভিত্তি করে এই পাঠ্যক্রমটা রচনা করা উচিত। তাহলে স্তর বলা হলো, প্রথম পয়েন্ট কি বলা হলো? প্রথম পয়েন্ট বলা হলো স্টেজেস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ 2 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত বলা যায়। তাহলে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম এই দক্ষতাগুলোর ভিত্তিতে শিক্ষাদান করা সম্ভব হয়। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। 2 নম্বর হচ্ছে কি না স্কিল ডেভেলপমেন্ট। স্কিল কি? স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টটা কি? দক্ষতা যে উন্নতি হচ্ছে। এখন দক্ষতা অর্জন কে কে করতে পারে? সবাই তো দক্ষতা অর্জন করতে সক্ষম হবে কি হবে না সে নির্ধারণ করবে কিন্তু শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক। তো গৃহ পরিবেশের মধ্যে সেই যে পাঠ্যক্রমটা কি হবে, তার গৃহ পরিবেশের মধ্যে কি পাঠ্যক্রম থাকবে না? হ্যাঁ থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যে যে কাজগুলো করবে সেখান থেকে সেই দক্ষতা যে অর্জন করতে পারবে সেটাই তার পাঠ্যক্রমের বিষয়বস্তু হবে। আর বিদ্যালয় পরিবেশের মধ্যে যে যে বিষয়গুলো আলোচনা হবে সেখান থেকে শিক্ষার্থীরা যে দক্ষতা অর্জন করবে সেটা তার পাঠ্যক্রম আলোচনা হবে। তার শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্যে কি শুধু বিদ্যালয় পরিবেশ থাকবে, গৃহ পরিবেশ থাকবে না? অবশ্যই গৃহ পরিবেশ থাকবে। একটি শিক্ষার্থী তার দক্ষতা কি না সে একটি বিষয়ে কবিতা ভালোভাবে বলতে পারে, এটা বিদ্যালয় পরিবেশের মধ্যে। গৃহ পরিবেশে মারা কি করে না কাজের কর্মের মাধ্যমে বাচ্চা শিশুদেরকে বলে অ বলো, আ বলো, এক বলো, দুই বলো, মাথের দিকে না হাতের দিকে ইত্যাদি ইত্যাদি শেখায়। তখন সেখান থেকে সে যে শিক্ষা লাভ করে, জ্ঞান অর্জন করে, সেটা দক্ষতা প্রকাশ করে কি হবে? যখন সে পরবর্তীকালে সেটা বলতে পারে তখন সে দক্ষতা আছে বলে বোঝা যাবে যে তার কগনিটিভ পাওয়ার, তার কগনিটিভ পাওয়ারটা সেখানে এনলার্জ করছে গৃহ পরিবেশের মধ্যে। কেন? তার মা তার সেখানে গাইড এবং তাকে ভালোভাবে কোন পদ্ধতিতে তাকে শিক্ষাদান করলে হবে সেটা সে বুঝতে পারে। সেখানেও সে পাঠ্যক্রম রচনা হচ্ছে, সেখানেও সেই পাঠ্যক্রম থাকছে। কিন্তু বিদ্যালয় পরিবেশের মধ্যে শিক্ষক কি করছেন না প্রচলিত ধারণা অনুযায়ী শিক্ষাদান করছেন। সেখানে কার দক্ষতা কি সেখানে কিন্তু বিচার করা হচ্ছে না। কিন্তু যখন সার্বিক বিচার করা হয়, একজন শিক্ষক যখন সার্বিক বিচার করে যে ওই স্টুডেন্টটি এই প্রশ্নের উত্তরটা যখন ভালোভাবে বলতে পারে তখন তার দিকে সাধারণত অটোমেটিক্যালি চোখ যায়, তখন বলা হয় তুমি এটা পারবে না, হ্যাঁ পারবে। তখন সে কিন্তু তার জ্ঞানের এনলার্জ হয় এবং তার মানসিক বিকাশ সেখানে সম্ভব হয়। এবং প্রাথমিক বিকাশ মানসিক বিকাশকে আমি এখানে বলি যে মানে ডিফারেন্স বিটুইন ইমোশনাল ডেভেলপমেন্ট, ডিফারেন্স বিটুইন ইমোশনাল ডেভেলপমেন্ট যেটা বলা হয় মেন্টাল ডেভেলপমেন্ট বলা হয়। এই মেন্টাল ডেভেলপমেন্ট যেটা হয় সেটা মানসিক, কিরকম মানসিক? আর প্রাথমিক কি আবেগ, আবেগ থাকবে, কিছুটা আবেগ থাকবে। তার মেন্টাল কি না মেন্টাল হচ্ছে কি যে না আমি যে বিষয়টা শিক্ষা লাভ করলাম শ্রেণীকক্ষের মধ্যে অঙ্ক একটা দেওয়া হয়েছে 2+2 দেওয়া হলো 2+2 সমান 4, এই যে 4টা লেখা হলো এটা শিশু শিক্ষার্থীকে বলা হবে তুমি বলতে পারবে না? হ্যাঁ বলতে পারবে। কি বলবে না 2+2 সমান 4। তাহলে সে সেটা শিখতে পারলো, শেখার পরে সে আবার তার একটা শেখার আগ্রহ থাকবে যে 2-এর সঙ্গে আবার 3 যোগ করলে সেটা কি হবে। তাহলে সেখানে সে দক্ষতা অনুযায়ী সে কাজটা কিন্তু করছে। যখন সে শিখতে পারলো না তখন সে কিন্তু দক্ষতা নেই, সে শিখতে চাইছে না। তাহলে এখানে পাঠ্যক্রম রচনার কি বিষয় থাকবে যে এখানে কিন্তু ধারণ ক্ষমতা কতটা সেটা বিবেচনা করে কিন্তু পাঠ্যক্রম রচনা করা একান্ত জরুরি। বোঝা গেছে? এবারে আসুন 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে কি থাকবে না ভ্যারিয়েশন বা ভ্যারাইটি, ভ্যারিয়েশন ডেভেলপমেন্ট অফ ভ্যারাইটি, অর্থাৎ বৈচিত্র্য বৈষম্য যাই বলতে পারে মানুষ, ভ্যারাইটি ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন দ্যাট মিনস ভ্যারাইটি কেন বলা হচ্ছে, ভ্যারাইটি কেন বলা হচ্ছে না পৃথিবীর সমস্ত মানুষ, আমাদের মানব জীবনের আমাদের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে পার্থক্য থাকবে, একের সঙ্গে অপরের পার্থক্য থাকবে। বুদ্ধিগত দিক থেকে, মনের দিক থেকে, দেখার দিক থেকে, জাতিগত দিক থেকে, লিঙ্গ দিক থেকে সব পার্থক্য থাকবে। সেই পার্থক্য অনুযায়ী কিন্তু আমাদের এই পাঠ্যক্রম রচনা করা উচিত।
কেন না আমাদের সাধারণত এই যে সেক্স এডুকেশন যেটা আলোচনা করা হয়, ফিমেলের দিক থেকে এডুকেশন আলোচনা করা হয়, দিদা হয় না, এটা শুধুমাত্র মহিলারা পড়বে, এটা শুধুমাত্র পুরুষরা দেখবেন। কেন? এ কি হয় নাকি সার্বিক একটা বিষয়বস্তু আলোচনা করা হলো, সেটার মধ্যে বৈচিত্র্য থাকতে পারে, সে বৈচিত্র্য থাকলে কিছু কিছু থাকবে, কিছু কিছু আবার অমিল থাকবে, কিছু আবার মিলও থাকবে। তাহলে এই যে ভ্যারিয়েশন কি? ভ্যারিয়েশনটা আমি বললাম যে বিষয়বস্তুর সঙ্গে বিষয়বস্তুর পার্থক্য অবশ্যই থাকবে, সেই পার্থক্যের মধ্যে আবার কিছু মিলও থাকবে, কিছু আর অমিলও থাকবে। এই ভ্যারিয়েশনটা যখন নির্বাচন করা হয় যে কোন কোন বিষয়ে ভ্যারিয়েশন রাখা দরকার, না বুদ্ধির দিক থেকে ভ্যারিয়েশন থাকে, বৈচিত্র্য থাকে, আবার তার যে চিন্তার যে ক্ষমতা তার দিক থেকেও থাকে। কারণ শ্রেণীকক্ষে একটা বিষয় নিয়ে আলোচনা করা হলো, সেখানে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্ট একবার পড়াতে সে কিন্তু ধারণ করে নিয়েছে, তার মানসিক প্রস্তুতি এমন যে চট করে মানে ক্যাচিং করতে পেরেছে, খুব চটজলদি ক্যাচিং করতে পেরেছে, কিন্তু আরেকজন শিক্ষার্থী ক্যাচিং করতে সে পারলো না। তাহলে কেন? তার ডেভেলপমেন্ট হচ্ছে, তার মেন্টাল ডেভেলপমেন্টে বাধা পাচ্ছে। সে মেন্টাল ডেভেলপমেন্টে কেন বাধা পাচ্ছে সে বিষয় নিরীক্ষণ করে কিন্তু শিক্ষক। তার পাঠ্যক্রমও দেখতে হবে, সমস্ত বিষয় কিন্তু একই, যে তার চিন্তা ক্ষমতা, মনন ক্ষমতা, বয়স, পরিবেশ, বংশগতি সমস্ত দিকে বিবেচনা করে কিন্তু পাঠ্যক্রমটা রচনা করা দরকার। তার মধ্যে আবার বৈচিত্র্য থাকবে, তার মধ্যে কিছু আবার মিল থাকবে, হুবহু কিন্তু মিল থাকা সম্ভবপর নয়। এবারে 5 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। সৃজন ক্ষমতা। এই সৃজন ক্ষমতা এই একই কথা, সৃজন ক্ষমতা। কারণ বিদ্যালয় পরিবেশে যখন একটি শিশু আসে তখন তার ভর্তি করার সময় তার মা বাবা বলে যায়, মাস্টারমশাই এখানে আমার ছাত্রটি, আমার ছেলেটি ভালো আঁকতে পারে, কেউ বলে আমার ছেলেটি খুব কবিতা ভালো বলতে পারে, কেউ বলে এ খুব ভালো গল্প বলতে পারে। কিন্তু গল্প বলতে পারে, আঁকতে পারে, সমস্ত কিছুই পারে, কিন্তু বিদ্যালয় পরিবেশের মধ্যে যে পাঠ্যক্রমটা নির্ধারণ করে পাঠানো হয়েছে সেই পাঠ্যক্রমটার বাইরে কি কোনো আলাদা পাঠ্যক্রম তৈরি হচ্ছে, মানে আলাদা কোনো ক্লাস নেওয়ার ব্যবস্থা থাকছে, সেটাও বিবেচনা করতে হবে। সেটা যারা পাঠ্যক্রম রচয়িতা তাদের কাছে বলা হবে যে তাদের ধারণা থাকা দরকার যে পাঠ্যক্রমের মধ্যে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বিষয়গুলো নির্বাচন করা হচ্ছে, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরাজি ইত্যাদি ইত্যাদি বিষয়, তার সঙ্গে আরেকটি বিষয় যোগ করতে হবে, সেটা কি খেলাধুলা। তাই শিশু শ্রেণী থেকে আমাদের উঁচু ক্লাস পর্যন্ত এই বিষয়টা কিন্তু থাকে। কিন্তু আমাদের এই শিক্ষক বিভাগে যে পাঠ্যক্রম রচনা করা হয়েছে সেই পাঠ্যক্রম রচনার মধ্যে এটা কিছুটা আলাদা হয়ে গেছে। শুধুমাত্র বই পড়ো, শুধুমাত্র প্র্যাকটিস খাতা করো, তোমাদের বই দেখে দেখে লেখো, খাতায় লেখো, ইত্যাদি লেখো, লেখার পরে পরীক্ষা লেখো। কিন্তু এটা তো কথা না। কথাটা হচ্ছে কি আমি সমস্ত বিষয় জানবো, সমস্ত বিষয় আমার জানার অধিকার আছে। কারণ মানুষের জীবনে তো একবার জন্মগ্রহণ করে তারপর তো আমাদের সমস্ত জানতে হবে না, জানা উচিত, সেই বিষয়ে জানা আমার উচিত। তাহলে এখানে এই ক্রিয়েটিভিটিটা প্রকাশ করার জন্য পাঠ্যক্রমের মধ্যে বিষয়বস্তু একটা ঢোকানো দরকার, তার জন্য সময় দিতে হয় এবং তাদের একটা শ্রেণীকক্ষের মধ্যে একটা সময়ের মধ্যে মাথা থাকে যে এই সময়ের মধ্যে আঁকা হবে, এই সময়ের মধ্যে গান হবে, ইত্যাদি ইত্যাদি। এবারে কি না শিক্ষা যে বিষয়বস্তু পাঠ্যক্রম রচনা করা হলো তার সঙ্গে প্রতিটি কোরিলেশন থাকবে। কি কোরিলেশন? ইতিহাসের ভূগোলে ঠিক হচ্ছে, কিন্তু আঁকার সময় কি ভূগোলে হচ্ছে, বা আঁকার সময় কি ইংরেজি হচ্ছে, ভাবনার সময় কি ইংরেজি হচ্ছে? হ্যাঁ, ইংরেজি হচ্ছে। কি করে হচ্ছে? আমরা যখন নাইটিঙ্গেল কবিতা পড়ছি, নাইটিঙ্গেল কিডসের যে কবিতাটা পড়ছি, সেখানে কিডস যে তার গ্রিন সবুজ মাঠের মধ্যে বসে সে চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা ভাবনার সঙ্গে এখন বর্তমান আমরা যখন একটা কবিতা লিখতে তখন ভাবতে পারি যে এই কবিতাটা কিডস কীভাবে লিখেছিলেন, কীভাবে ভাবনা করেছিলেন, সেই ভাবনাটা যদি আমি আনি তাহলে হয়তো তিনি বলছেন যে লাইফ অ্যান্ড টস অ্যান্ড ফিভার, লাইফ ইজ টস অ্যান্ড ফিভার বলছেন, কিন্তু আমাদের জীবনটা এখন কিন্তু সেই টস অ্যান্ড ফিভারের মতোই হয়ে যাচ্ছে। কারণ এই যে অবস্থার মধ্যে আমরা চলেছি সেই অবস্থার মধ্যে কিন্তু আমাদের চিন্তন ক্ষমতা, জ্ঞান ক্ষমতা থাকছে না। তাহলে কি আমরা পড়াশোনা বন্ধ করে দেবো? নিশ্চয়ই না। তাই আমরা অনলাইন ক্লাস করছি, আজকে এই পাঠ্যক্রম বিষয়বস্তুকে নিচ্ছি ইত্যাদি। এবারে আসুন কি কমিউনিটি ডেভেলপমেন্ট। এবারে আসবো কমিউনিটি ডেভেলপমেন্ট। আমরা প্রত্যেকেই কিন্তু সমাজবদ্ধ জীব, তাই সমাজের যেরকম মানে সমাজ কেন্দ্রীভূত হতে হবে। সমাজ কেন্দ্রীভূত কি? সমাজের যে আমরা সংঘ, সমিতি, খেলার দল ইত্যাদি ইত্যাদি করছি, এই খেলাধুলায় প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে ইন্টারাকশন করা, সংযোগ সাধন করা, সেই সংযোজন করার জন্য যে মানসিক প্রস্তুতি হয়, মেন্টাল ডেভেলপমেন্ট হয়, তাই জন্য আলপুর বলেছেন যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ডিপেন্ড অন
আজকে আমাদের বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল যে পাঠ্যক্রমের মধ্যে যে বিষয়বস্তু লেখা হবে সেই বিষয়বস্তু নীতিগুলো কি কি। প্রথম পয়েন্ট হচ্ছে কি স্টেজ অফ ডেভেলপমেন্ট, মানে জীবনের বিকাশের স্তর। দ্বিতীয়ত কি হচ্ছে স্কিল বা দক্ষতা অর্জনের নীতি। দ্বিতীয়ত কি ভ্যারাইটি ডেভেলপমেন্ট। তারপরে কি হচ্ছে না কালচারাল ডেভেলপমেন্ট। তারপরে কি হচ্ছে কোরিলেশন। তারপরে কমিউনিটি ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি আমাদের বিষয়গুলো থাকা দরকার একটা মানে কারিকুলামের মধ্যে। তবে এই যে 2009 সালে যে পাঠ্যক্রম রচনা করা হয়েছে সেই পাঠ্যক্রম রচনাতে কি কি বিষয় করে গুরুত্ব দেওয়া উচিত। 2009 সালে যে পাঠ্যক্রম রচনা করা হয়েছে বিএড বিভাগের জন্য বা যে সমস্ত বিভাগের জন্য যে রচনা করা হয়েছে তাতে কি কি বিষয় থাকা দরকার। আমার মনে হয় প্রথম বিষয়ে আমি যদি আলোচনা করে থাকি তাই প্রথম বিষয়ে আলোচনা করব যে শিক্ষণ বিভাগের পুনঃসংস্করণের প্রয়োজন। পুনঃসংস্করণ করতে হবে, কারণ শিক্ষক বিভাগে যেভাবে আমরা ক্লাস করে এসেছি, এই শিক্ষক বিভাগে ক্লাস করেছি, এখন বর্তমানে কিন্তু সেই ক্লাসগুলো সম্পূর্ণভাবে করতে পারছি না। অনেক রকম ট্রাবল সৃষ্টি হচ্ছে, অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্টির সমস্যাগুলোকে আমাদের সমাধান করার একমাত্র উপায় থাকবে কি উপায় কিন্তু যারা এই পাঠ্যক্রম রচনা করছেন তাদের কিন্তু এদিকে নজর রাখতে হবে যে সময়ের বেসিসে আমাদের সিলেবাস পাঠ্যক্রমটা রচনা করা দরকার। সময় আর আগে তো আমাদের বিএডটা কি হতো যে 10 মাসের ক্লাস ছিল, কিন্তু এখন কিন্তু এখানে 2 বছরের ক্লাস করেছে। 6 মাসের মধ্যে হয়তো আপনারা উপস্থিত হতে পারছেন না, আপনারা বিভিন্ন জবে থাকছেন, কিন্তু এই শিক্ষণ বিভাগে এরকম করলে কিন্তু ঠিকমতো পাঠ্যক্রমগুলো বোঝা সম্ভবপর হয়ে ওঠে না। দ্বিতীয় পয়েন্ট কি যে পেশাগত দিক থেকে সকলকে সমান মর্যাদা দিতে হবে। পেশাগত দিক থেকে কি আমি এই প্রশিক্ষণ নেওয়ার পরে আমি যে শিক্ষাটা লাভ করলাম সেই শিক্ষা লাভটা অভিজ্ঞতা অর্জন করলাম তাকে বাস্তবে আমাকে রূপায়িত করতে হবে। বাস্তবে রূপায়িত না করে আমি তো আমার ব্যক্তি স্বার্থের জন্য শুধুমাত্র এই পড়াশোনাটা শেষ করে আমার ব্যক্তি স্বার্থের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করি, সেটা কিন্তু চলবে না। সেটা পাঠ্যক্রমে যাই থাকুক না কেন, এই পাঠ্যক্রমটাকে আমাকে এভাবে করতে হবে, ওটা মূল্যায়ন করতে হবে। কিভাবে যে না আমি এই শিক্ষা লাভটা করেছি, এই শিক্ষা লাভটা আমার কাজে লাগুক আরো 10 জনের কাজে লাগুক, এইভাবে করা দরকার। পাঠ্যক্রম এইভাবে থাকা দরকার। 2009 সালে এতে বলা হয়েছে। আরেকটা কি না স্থায়ী চাকরির ব্যবস্থা থাকতে হবে। এই শিক্ষণ বিভাগে প্রশিক্ষণ নেওয়ার পরে স্থায়ী চাকরির ব্যবস্থা কি থাকছে না। বর্তমান সমাজ ব্যবস্থা সেটা অবলুপ্ত বলতে যায় করা যায়, থাকেনি করা যায়, কিন্তু সেখানে কি করতে হবে তার জন্য কি আমরা প্রশিক্ষণ নেব না? হ্যাঁ, প্রশিক্ষণ নেব। প্রশিক্ষণ নিলে সেই প্রশিক্ষণটাকে নেওয়ার পরে তো এই যে আজকে বিএড ক্লাসে কিভাবে পড়তে হয়, কিভাবে ডাক্তার ধরতে হয়, কিভাবে একটা লেকচার দিতে হয়, কিভাবে বিষয়বস্তু লিখতে হয়, কিভাবে বড় করতে হয়, যদি না জানা যায় তার চলে গেলাম এসএসসি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিলে সুন্দর রেজাল্ট হয়ে গেল, চলে গেলাম ক্লাসে গিয়ে আমি কি করলাম ডাক্তারটা ডান হাতে ধরলাম, ধরে সুন্দর করে মুছতে শুরু করলাম। কিন্তু ডানা ধরা চলবে না, এগুলো আমাদের ট্রেনিং বিভাগে বলা হয়, ডানা ধরা চলবে না, কোন হাতে মুছতে হবে কি হবে, তাই যথাযোগ্য জায়গায় যথাযোগ্য জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে কি হবে না প্রশিক্ষণ দেওয়ার পরে তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয়বস্তু সংযোগ করতে হবে। যেমন এখানে আমরা একটা পড়েছি যে কি পড়েছি অনুসন্ধান করার নীতি। কি অনুসন্ধান করার নীতি? 2009 সালে বলেছে সবাই চাকরি ব্যবস্থা স্থায়ী করতে হবে। চাকরি ব্যবস্থা স্থায়ী করার মানে কি শুধুমাত্র এই স্কুল কলেজে চাকরি করতে হবে? কিন্তু না, অন্যান্য যে জব রয়েছে, অন্যান্য যে শিক্ষা লাভ করার পরে জব রয়েছে সেগুলো পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। আর কি না সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করতে হবে, সর্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সর্বজনীন শিক্ষার্থীরা সকলে শিক্ষা লাভ করতে পারে, ঠিকঠাকভাবে শিক্ষা পাচ্ছে কিনা, তার জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছে কিনা, এবং সেখানে উপযুক্ত প্রশিক্ষক আছে কিনা। সেই প্রশিক্ষক যদি নিজেই প্রশিক্ষণ না নিয়ে থাকে, সে যদি চলে যায় যে না আমি পড়েছি তাহলে আমাকে এটা শিক্ষা লাভ করতে হবে, এটা আমাকে ক্লাস করতে হবে, সেটা যদি করে তাহলে কিন্তু সেটা সম্ভবপর হয় না। এই জন্য তাতে কি হয় যে 2009 সালে যে অ্যাক্টে বলা হয়েছে, 2001 সালে যে অ্যাক্টে বলা হয়েছে যে প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রশিক্ষকের প্রয়োজন, সেটাও বলতে হবে। তারপর আর কি না প্রশিক্ষণ দেওয়ার পরে অন্যান্য বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আর কি না এই যে অনুবন্ধ প্রণালী আমরা বললাম না যে পাঠ্যক্রমে বা কারিকুলামের মধ্যে অনুবন্ধ প্রণালী থাকবে, সমন্বয় নীতি থাকবে। সমন্বয় নীতি মানে এই নয় যে একজন ক্লাসে শ্রেণীকক্ষে স্টুডেন্ট এসছে, তার সঙ্গে সে আগের ক্লাসে কি পড়েছিল এই পড়াটা তাকে বলে দিয়ে সমন্বয় নীতি সাধন করা, তা নয়। সেটা সমন্বয় কি না আমি যে বিষয়বস্তুটা আলোচনা করলাম, যে আজকে আমরা বিষয় আলোচনা করছি যে পাঠ্যক্রম বিষয়বস্তুটার নির্ধারণ নীতি কি, তার আগে যা জানতে হবে যে পাঠ্যক্রমটা কি, সিলেবাসটা কি, তার সঙ্গে ডিফারেন্স কি, যে একটা পাঠ্যক্রমের সঙ্গে সিলেবাসের পার্থক্য সেটা জানি না। বা এই যে ইনক্লুসিভ এডুকেশন বললাম, যে ইনক্লুসিভ এডুকেশনটা কি,
আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে তার প্রচলিত নিয়মে পড়াশোনা করতে পারেনি, প্রচলিত নিয়মে পড়াশোনা করতে সে পারেনি। তখন তাকে কি করতে হবে না, মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সান্ধ্য বিদ্যালয়ে অবস্থান করতে হবে। সান্ধ্য বিদ্যালয় কীরকম না, সে তার কর্ম করবে, করার পরে সন্ধ্যাবেলা শ্রেণীকক্ষে একটা ক্লাস থাকবে, সেখানে বয়সের কোনো ভিত্তি থাকবে না, সেখানে সে যাবে, পড়াশোনা করবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে বিষয়গুলো যে পড়াশোনা করানো হলো, সে কতটা নিতে পারলো, তার ইভ্যালুয়েট কী করে সে করতে পারলো, ইভ্যালুয়েট সে কী করে করতে পারলো কি পারবে না, সে বিষয়ে কিন্তু শিক্ষকের জানা উচিত। যে একজন একটি শিক্ষার্থী সে অনেক বছর পড়াশোনা করতে থেকে ডিটাচ হয়ে গেছে, তার ধারণ ক্ষমতা, তার চিন্তন ক্ষমতা, তার পরিবেশ পরিস্থিতি তাকে খুব একটা সাহায্য করছে না, সেখানে একমাত্র সাহায্যকর্তাকে না শিক্ষক এবং তার পরিবেশ। কি পরিবেশ না, সান্ধ্য বিদ্যালয় যেখানে গঠন করা হবে সেখানে কিন্তু মুক্ত পরিবেশ থাকা চাই, সেখানে অনেক মানে যেখানে জনবহুল এলাকা থেকে সেটা বিচ্ছিন্ন হওয়া দরকার, কিন্তু না, এখন তা হয় না। এখন যেখানে খুশি হতে পারে, হ্যাঁ এখানে সান্ধ্য বিদ্যালয় হতে পারে, হ্যাঁ এখানে পড়াশোনা হতে পারে, কিন্তু না, সেদিকে নজর রাখা দরকার। আজ এই পর্যন্ত থাক, এর পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। কেমন? ভালো থাকুন সবাই।